ডায়েরি থেকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখে ফেললো অদ্রি। কাগজটা ভাঁজ করে টেবিলের ওপরে রাখা গ্লাসের নিচে রেখে দিল সে। হ্যাঁ, প্রস্তুতি মোটামুটি শেষ। এবার নতুন ব্লেডটা খোলার পালা। নতুন চকচকে ব্লেডটা দেখছে আর ভাবছে, একটু পরই হাতের শিরা কাটবে সে এই ব্লেডটা দিয়ে। কি মনে করে ব্লেডটা টেবিলের ওপর রেখে জানালা দিয়ে শেষবারের মতো জ্যোৎস্না দেখতে লাগলো অদ্রি। আনমনে ফিরে গেল পুরনো স্মৃতিতে। অরণ্যর সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম অরণ্যকে ভালো না লাগলেও অরণ্য ছিল খুবই নাচলবান্দার ছেলে। সে তার পাগলামো দিয়ে ঠিকই অদ্রির মন জয় করে নিয়েছিল। তারপর শুরু হলো এজুটের সম্পর্ক। ভার্সিটিতে এজুটের সুনামের কোনো কমতি ছিল না। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটি আর একটু ঝগড়া নিয়ে চলছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে তিনটি বসন্ত একে অপরকে হাত ধরে যে কিভাবে কাটিয়ে দিয়েছে তারা নিজেরাও জানতো না। কিন্তু অরণ্য হঠাৎ করে কেমন জানি বদলে যেতে লাগলো। যে অরণ্য অদ্রির সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, আজকাল তাকে কল দিলে ওয়েটিং পায় অদ্রি। প্রথম বিষয়টি সিরিয়াসলি না নিলেও একসময় অদ্রি খুব কষ্ট পেত অরণ্যর ব্যবহারে। অরণ্য বলতে গেলে যোগাযোগই বন্ধ করে দেয় অদ্রির সাথে। আর এই যোগাযোগের চির সমাপ্তি হয় আজকে বিকালে। অদ্রি বলে, অরণ্য তুমি এমন হয়ে গেলে কেন? অরণ্য বলল, আমি এমন হয়ে গেছি মানে? কি বলতে চাও স্পষ্ট করে বলো অদ্রি। তুমি আমাকে অবহেলা করছো, ফোন দিলে ওয়েটিং এ থাকে। তুমি তো আগে এমন ছিলে না অরণ্য। এরপর অরণ্য বলল, শুনো অদ্রি, সবসময় মানুষকে যে একই রকম থাকতে হবে তা তো নয়। সময় মানুষকে বদলে দেয়। সো এখানে অপরাধ কি? অদ্রি ভাবলো, হ্যাঁ সত্যি তো, এখানে কোনো অপরাধ নেই। এরপর অরণ্য আবার বলল, আমি আসলে তোমাকে আর সহ্য করতে পারছি না অদ্রি। সো আই থিঙ্ক আমাদের রিলেশনটা কন্টিনিউ করা ঠিক না। প্লিজ অরণ্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেমন আসো তেমনই থাকো, তারপরও প্লিজ ছেড়ে যেও না। এরপর অরণ্য বলল, লিসেন অদ্রি, আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না, কারণ আমি তোমাকে আর ভালোবাসি না। আই এম এক্সট্রিমলি সরি। অদ্রি অবাক হয়ে বলল, মানে কি বলছে এসব? তোমার মাথা ঠিক আছে তো? অরণ্য বলল, হ্যাঁ, কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার যায় না। তাছাড়া কোথায় তোমাদের ফ্যামিলি আর কোথায় আমাদের ফ্যামিলি? অদ্রি বলল, থামো অরণ্য, রিলেশন করার আগে সব মাথায় আসেনি তোমার? এরপর অরণ্য বলল, দেখো আমি মানছি আমার ভুল ছিল, বাট আমি সিরিয়াসলি আর এই পেইন নিতে পারতেছি না। অদ্রি করুণ সুরে বলল, প্লিজ এমন করো না প্লিজ, আমি তোমার ছাড়া বাঁচবো না অরণ্য, প্লিজ। সেদিন অনেক অনুরোধের পরও অরণ্য ফিরে আসেনি। খুব কেঁদেছিল অদ্রি, কিন্তু লাভ হয়নি। বাসায় আসার পর সোজা নিজের রুমে চলে গেল। মা অবশ্য কিছুক্ষণ ডাকলেন, তাতেও সে পাত্তা দেয়নি। সিদ্ধান্ত ফাইনাল, আজই পৃথিবীর মায়া ছাড়বে। পৃথিবীতে যে ভালোবাসার মতো আর কেউ নেই। হঠাৎ মায়ের ডাকে কল্পনার জগৎ থেকে বের হলো অদ্রি। কি মনে করে ভাবলো শেষবারের মতো মা বাবার সাথে দেখা করা উচিত তার। সেই ভেবে দরজা খুলতে মা বলল, দেখ তো মা, ড্রেসটা তোর পছন্দ হয়েছে কিনা? অদ্রি বলল, খুব পছন্দ হয়েছে মা। তারপর মা বলল, সেদিন মার্কেটে দেখছিলে ড্রেসটা বারবার, তখন আমার হাতেও টাকা ছিল না, তাই কিছু জমানোর টাকা আর তোর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়ে কিনে আনলাম। তুমিও না মা, কি যে করো। এরপর অদ্রির মা বললেন, নিজের কাছে খুব খারাপ লাগে রে মা, আজ সামর্থ্য নাই বলে তেমন কিছু কিনে দিতে পারি না। এমন সময় অদ্রির বাবা বাসায় আসলেন। মনে হচ্ছে হাতে মাছের ব্যাগটা অদ্রির মায়ের হাতে দিয়ে বললেন, মেয়েটা সেদিন বলছিল চিংড়ি মাছ খাবে, তাই ভাবলাম আজ বেতন পেয়েছি, কটা চিংড়ি নিয়ে যাই না মেয়ের জন্য। মজা করে রান্না করো তো অদ্রির মা, যেমনটা অদ্রি পছন্দ করে। অদ্রি সব দেখছে আর চোখের পানি ফেলছে। কিছু না বলেই নিজের ঘরে এসে বালিশ চেপে খুব কান্না করলো। ঠিক এমন সময় ছোট ভাইটা এসে জিজ্ঞাসা করলো, আপু কি হয়েছে তোর? শরীর খারাপ? না রে ভাই, এমনি, কিছু হয়নি আমার। এরপর ছোট ভাইটি আবার বলল, কি হয়েছে বল না রে আপু। ও বুঝেছি, আমি তোর ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম সেজন্য। আচ্ছা, আমি কাল টিফিন না খেয়ে তোর টাকাগুলো তোকে দিয়ে দেবো আপু, প্লিজ আর কাঁদিস না, বিশ্বাস কর আর এমন করবো না। অদ্রি আর সহ্য করতে পারলো না, হাওয়া করে কেঁদে উঠলো। কান্নার শব্দ শুনে মা বাবা ছুটে এলেন অদ্রির রুমে। অদ্রি শক্ত করে মাকে জড়িয়ে ধরলেন। ভাবতে লাগলো, ভালোবাসা তো আমার ঘরেই আছে, নিঃস্বার্থ ভালোবাসা। আর আমি কিনা মরতে যাচ্ছিলাম এক প্রতারকের জন্য। আমি মরলে তো ওর কোনো ক্ষতি হতো না, বরং আমার বাবা মা কষ্ট পেত। আমি না থাকলে তারা কাকে এভাবে ভালোবাসতো? গ্লাসের নিচ থেকে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিল। জ্যোৎস্নার আলোয় অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। জীবন অনেক সুন্দর মনে হচ্ছে অদ্রির। কাগজের টুকরোর সাথে পুরনো সবকিছু টুকরো টুকরো হয়ে গেল। শুরু হলো অদ্রির জীবনের নতুন অধ্যায়।